এই কথাটাই সত্যি যে আমাদের মন ভালো না থাকুক, আমাদের পেট না ভালো থাকুক, আমাদের শরীর ভালো না থাকুক, আমাদের কিন্তু সবসময় ডক্টর আর ডাইটিশিয়ান এই দুটো সব সময় দরকার পড়ে। প্রয়োজনীয়তার প্রচুর, তার কারণ আমাদেরকে ভালো রাখার দায়িত্ব তারা নিয়ে বসে আছেন। ডাক্তার এবং ডাইটিশিয়ান। ডাইটিশিয়ান আমাদের শরীর পেট ভালো রাখে, আমাদের অনেকটাই আর কি এই খাওয়া দাওয়া সবকিছু নিউট্রিশন এইগুলোর সম্পর্কে আমাদেরকে সচেতন করে। ডাক্তাররা ওভারঅল আরো অনেক কিছু ভালো রাখার চেষ্টা করে। আজকে এই মুহূর্তে কেন ডাক্তারদের কথা হঠাৎ করে তুললাম, তার কারণ আমি বলেছিলাম যে 9টা বাজলেই আমি কিন্তু একজন ডাইটিশিয়ানকে সঙ্গে পেয়ে যাব হ্যালো ডক্টর সেগমেন্টে। এখন সময়টা আসলে হ্যালো ডক্টরের। আর হ্যালো ডক্টরে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর জয়িতা ব্রহ্ম। তিনি বিরাটিতে একটি ক্লিনিকের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিস এডুকেটর। হ্যালো। নমস্কার, গুড মর্নিং। হ্যালো। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। আজকের বিষয়টা আমরা আগে আলোচনা করেছিলাম এবং লিসেনাররা সেরকম ধরনের প্রশ্নও পাঠিয়েছে। কিছুই না, মানে আমরা এখন আস্তে আস্তে একটা ফেস্টিভ মুডের দিকে হয়তো আমরা একটু একটু করে পদার্পণ করছি। সেইভাবে উৎসব না হলেও অনেক বাড়িতেই পুজো আচ্চা হয়ে থাকে এবং সেই পুজো আচ্চার ক্ষেত্রে দেখা যায় নানান রকম নিয়ম কানুন থাকে। আমরা ফাস্টিং প্রচন্ড পরিমাণে করে থাকি, খাওয়া দাওয়ার অনিয়ম হতে থাকে। তাই প্রথমেই একটু জানতে চাইবো এই যে অনিয়ম করা এবং সেটা কতটা শরীরের পক্ষে ক্ষতিকারক, কিভাবে সেটাকে ম্যানেজ করা যায়? আচ্ছা, প্রথমেই বলি যে বাঙালিরা খুবই আবেগপ্রবণ। তো নট অনলি দুর্গা পুজো, যে কোনো আমাদের 12 মাসে 13 পার্বণ, বাট এবারে পুজোর মৌসুমটা একটু ভারাক্রান্ত। বাট যাই হোক, যে কোনো মৌসুমে আমরা চাই যে আমাদের বাড়তে থাকা ওজনটাকে এক নিমেষে কমিয়ে ফেলার জন্য, এবং সেজন্য আমরা হয়তো জিমে ভর্তি হই বা 1 মাসের মধ্যে রোগা হব বা নানান রকমের জিনিস, ডায়েটিশিয়ানের কাছে যাই, মন পছন্দ জামা কাপড় কিনতে গিয়ে ফিটিংস যদি না হয়, তো সেক্ষেত্রে নিজেকে আয়নার সামনে দেখে অনেক সময় বেজায় মন খারাপ হয়ে যায়। তো প্রথমেই বলি যে ডায়েটিশিয়ান বা ডক্টর কিন্তু এমন কোনো ম্যাজিশিয়ান নয় যিনি ঝপ করে গিলি ছু বলবেন আর আপনি নিমেষে রোগা হয়ে যাবেন বা নিমেষে ফিট হয়ে যাবেন। তো ওজন নিয়ন্ত্রণে রাখা বা সমস্ত কিছু একটা কন্টিনিউয়াস প্রসেস। তাই পুজো বা যে কোনো মরশুমের আগে, কিন্তু আগে থেকেই শুধু নয়, চেষ্টা করতে হবে সারা বছরই আমাদের আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা বা কিছু, এবং একটা সুস্থ স্বাভাবিক ওজন নিয়ন্ত্রণ বা সুস্থ স্বাভাবিক থাকার জন্য যেরকম সমস্ত রকম ফুড গ্রুপ থেকেই কিন্তু নর্মালি খাবার গ্রহণ করা উচিত। এমন নয় যে আমরা কিছু স্ট্রিক্ট ডায়েট ফলো করলাম, সেখানে অনেক কিছু বাদ দিয়ে দিলাম, এরকমটা কিন্তু ব্যাপারটা নয়। তো প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা হয়, সেক্ষেত্রে সাজেশন নেওয়াটা ভীষণই জরুরি। এখানে একজন প্রশ্ন করেছেন আমাদের একজন লিসনার, তিনি বলছেন যে শিয়া সিডস কি যখন খাওয়া যায় আর কিসের সাথে মিশিয়ে খেলে সেটা সব থেকে কার্যকরী হয়? সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছে এই মেসেজ। হ্যাঁ, চিয়া সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু ফাইবার থাকে প্লাস অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওজন নিয়ন্ত্রণে চিয়া সিডস খুব ভালোভাবে কাজ করে। আমরা জেনারেলি রেকমেন্ড করি যে চিয়া সিডস খালি পেটে 1 গ্লাস জলের মধ্যে যদি আধা ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়া যেতে পারে, বা যদি সারা রাত্রি ভিজিয়ে রেখে খাই, বা যাদের ক্ষেত্রে খালি পেটে টক জাতীয় কোনো খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু দইয়ের সাথে মিশিয়েও চিয়া সিডস খেতে পারেন 2 থেকে 3 টেবিল চামচ। অনেকেই অ্যামাউন্টটা ভুল করেন, হয়তো 1 চিমটে নিয়ে খেলেন বা কিছু। কিন্তু অবশ্যই বলে দেবো যে আপনার কোনো রেনাল ইস্যু আছে কিনা, কোনো কিডনির সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু কোনো সিড জাতীয় খাবার আপনার চলবে না। তো সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ নিয়ে খান, এবং কতটা অ্যামাউন্টে খাবেন, কতদিন কন্টিনিউ করবেন, সেটার জন্য কিন্তু পরামর্শ নেওয়ার দরকার। চিয়া সিড অবশ্যই ভালো বেলি ফ্যাটটাকে কমানোর জন্য, এবং যেহেতু হাই ফাইবার, সেক্ষেত্রে আমি বলবো যে চিয়া সিড ওজন নিয়ন্ত্রণে খুব ভালোভাবে হেল্প করে। আচ্ছা, মঞ্জু নেতাজি নগর থেকে মেসেজ করছে যে গুড মর্নিং, এই কি সিমটমস দেখলে ডায়াবেটিস আমরা জানতে পারবো? ডায়াবেটিসের মেডিসিন খেলে পেশেন্টের কিডনি ভালো থাকে তো নয়? হ্যাঁ, ডায়াবেটিসের সিমটমস বলতে, হ্যাঁ, প্রথমে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাবি, একটা ভুল ধারণা আমাদের আছে যে মিষ্টি খেলে হয়তো ডায়াবেটিস হবে বা কিছু, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আমাদের হেরিডিটারি থেকে অনেক সময় ডায়াবেটিস হয়, যে বাবা মার ক্ষেত্রে কারোর ছিল, বা কিছু হরমোনাল সিমটমস যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, এই কারণে ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিসের সিমটমস বলতে আমরা দেখবো যে কোনো আমাদের কাটা ঘা জেনারেলি তাড়াতাড়ি শুকোচ্ছে না কিনা, বা বারবার ইউরিনেশনের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা হঠাৎ হয়তো কোনো সময় ফেন্ট হয়ে গেলাম, বা কিছু ধরুন আমাদের ইউরিনেশনের সময় প্রচুর গন্ধ হচ্ছে বা একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডায়াবেটিসের সিমটমস কিন্তু সবসময় আমরা নিজেরা বুঝতে পারি না। এই ছোটখাটো মানে অস্বস্তিগুলো আমরা ভাবি যে হয়তো এমনি ইন জেনারেল হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সবসময় ডক্টরের কাছে যাই না বা টেস্ট করাই না।
তো অ্যাকচুয়ালি পুরো বডি হেলথ চেক আপ আমাদের প্রতি ইয়ারে একবার করে করা উচিত। আর যদি কোনো স্পেসিফিক এই ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমি বলবো আগে আমাদের টেস্টগুলো করানো উচিত, এবং শুধু ফাস্টিং টিপি নয়, তার সাথে অবশ্যই HbA1c টেস্ট করে দেখা উচিত যে আমাদের লাস্ট 3 মাসের গড় কতটা ছিল, গ্রাফটা কিরকম ছিল। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিস হয়েছে কিনা। আচ্ছা, হুম সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন যে হ্যালো হুম ডক্টর, আমার বিপি সুগার নর্মাল, BMI 25 এর কম, হুম হুম। তবে ফাস্ট ফুড বেশি করে খাই, আমার কি সুগার হতে পারে? আমার বয়স 35+। হ্যাঁ, একেবারেই আপনি যেটা বলেছেন যে BMI যদি নর্মালের থেকে বেশি হয়, দ্যাট মিনস ইউ আর ওভারওয়েট অর ওবিস পার্সন। তো ফ্যাট জাতীয় খাবার বেশি ইনটেক করার সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক রয়েছে। কারণ কি, যে ফ্যাট ডাইজেশনের সাথে আমাদের ডায়াবেটিস যেটা আনকন্ট্রোলেবল ডায়াবেটিস, সেটার একটা ডিরেক্ট রিলেশন রয়েছে। তাই অবশ্যই বাইরের ফাস্ট ফুড আমরা কম পরিমাণে খাবো। হ্যাঁ, অনেক সময় আমাদের কিছু কিছু দিন চিট মিল হয়, সেক্ষেত্রে খাওয়া যেতেই পারে, বাট ফাস্ট ফুড যেহেতু বারবার হাইড্রোজেনেটেড অয়েল ইউজ করা হয়, তো সেটার সাথে একটা চান্সেস থাকে ডায়াবেটিস হওয়ার। তো একদমই ফাস্ট ফুড অ্যাভয়েড করার চেষ্টা করবো। বাড়িতে বানিয়ে বিরিয়ানি খান বা বাড়িতে বানিয়ে খাবার খান, বাট বাইরের খাবার নয়। অপরূপা লিখছেন হুম বেহালা থেকে, হুম বলছেন যে এই যে নানান রকম তেল এখন পাওয়া যায় বিভিন্ন হুম সুপার মার্কেট, অনলাইন মার্কেটস, আমরা দেখছি গ্রানুলা অয়েল বা হুম হয়তো গ্রাউন্ড নাট অয়েল, হুম ক্যানোলা অয়েল। হুম অলিভ অয়েলটা হেলদি আমরা জানি, কিন্তু সেটা হয়তো ইন্ডিয়ান কিচেনের জন্য কতটা সুটেবল আমরা অনেকেই হয়তো সেটা রাঁধতে হুম চাই না সেই তেলে। হুম মাস্টার্ড অয়েল বাদে, মানে সর্ষের তেল বাদে, রাইস ব্র্যান্ড অয়েলেরও এখন নানান রকম বেরিয়ে গেছে, সেই হুম। তেলগুলো কতটা হেলদি, কতটা সেফ? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি প্যাকেটের গায়ে যে নিউট্রিশনাল ইনফরমেশন থাকে সেগুলো অনেক সময় দেখি না, বা প্রত্যেকটা তেলের কিন্তু একটা করে বয়লিং পয়েন্ট থাকে, নির্দিষ্ট বয়লিং পয়েন্ট থাকে। বাট অয়েল ইজ অয়েল, তো এরকম নয় যে আমি অলিভ অয়েল খাচ্ছি বা রাইস ব্র্যান অয়েল খাচ্ছি মানে সেটা আমরা যথেচ্ছ মিশিয়ে খেতে পারি। ফ্যাট তো ফ্যাটই হয়। আর একটা যেটা জিনিস আপনি কোয়েশ্চেন করেছেন যে অলিভ অয়েল কিন্তু নট ফর কুকিং প্রসেস। অলিভ অয়েল আমরা স্যালাড ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারি, বা জাস্ট কিছু জিনিস সতে হিসেবে খাওয়া যেতে পারে। বাট অলিভ অয়েল কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বয়েল করা বা অনেকক্ষণ ধরে ডিপ ফ্রাই জিনিস, এই জিনিসে কিন্তু অলিভ অয়েল ইউজ করতে পারি না। সেটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। হ্যাঁ, রাইস ব্র্যান অয়েল অবশ্যই খেতে পারি, এবং অনেক সময় সাদা তেল এবং সর্ষের তেল একসাথে মিশিয়ে মিক্স আপ করে সেরকম ভাবে খেতে পারি। বাট পরিমিত পরিমাণে, এমন নয় যথেচ্ছ পরিমাণে তেল খাবো। আচ্ছা, হুম সুনীল মোদক বেলঘরিয়া থেকে বলছেন, আমি হুম একজন সিনিয়র সিটিজেন বলে রাখি, হুম আমি হুম ডায়াবেটিস, হুম নিয়ম মেনে সবসময় চলছি খাবারের ব্যাপারে, কিন্তু সামনে যেহেতু নানান রকম পুজোর অনুষ্ঠান বাড়িতে থাকবে, হুম হুম ভালো মন্দ একটু খেতে হতে পারে, হুম। সেক্ষেত্রে ডায়াবেটিক নিয়ম মেনে কতটা মানে আমি খাবো, কি খেতে পারি, কি খাবোই না একদম, সেটা যদি একটু বলে দেন উপকৃত হব। আচ্ছা, হ্যাঁ, ডায়াবেটিসের রুগীদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে কখনোই ফাস্টিং বা ফিস্টিং করা যাবে না। যেটা হয় যে পুজোর সময় আমরা হয়তো উপোস দিই বা কোনো পুজোর প্রসেসের জন্য আমাদের অনেকক্ষণ উপোস করতে হয়। তো আপনি যেহেতু ডায়াবেটিসের মেডিসিন খান, তো সেটা একদম প্রপার টাইম মেনটেন করে খান, মানে যেটা সেটা 8টার সময় খান তো 8টাই খান, 8টা 5-10 যেন না হয়। এবং উপোস আপনার ক্ষেত্রে সুইটেবল নয়। অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি করে খান। এমন নয় যে ভাত রুটি পুরোপুরি বন্ধ করে দিতে হবে, সেরকম কিছু নয়। সিম্পল সুগার কম খাবেন, বেশি করে ভেজিটেবলস খাবেন, এবং যে যে ফ্রুটস গুলো আপনার ক্ষেত্রে সুইটেবল সেগুলো খাবেন। হাই প্রোটিন কিছু খেতে পারেন। বাট সিম্পল কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি মুড়ি চিড়ে এগুলোর পরিমাণ একটু কম খাবো। হ্যাঁ, ভালো মন্দ খাবার তো পুজোর সময় হয়ে থাকে, বাট চেষ্টা করবো যে একদিন খেলে পরের দিনটা একটু হালকা কোনো খাবার খাওয়ার বা বাড়ির খাবার খাওয়ার। আচ্ছা, হুম এবারে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে নানান রকম ডায়েট, হুম ডিটক্স, কিটো, হুম হুম ইন্টারমিটেন্ট ফাস্টিং, হুম এইগুলো মানুষ না বুঝেই হয়তো একটা ইন্টারনেটে দেখে বা হয়তো বন্ধু হুম করছে বা পরিবার পরিজন করছে বা কোনো হুম জিম ইনস্ট্রাক্টর বললো বলে করতে শুরু করলো, হুম। এটা কতটা ক্ষতিকারক হতে পারে? একদমই ক্ষতিকারক হতে পারে। মানে আমাদের প্রত্যেকের বডি প্যারামিটার যেহেতু এক, বডি কম্পোজিশন এক, তাই প্রত্যেকের ক্ষেত্রে ডায়েট কিন্তু আলাদা হয়। আমরা এরকম গুগল সার্চ করে বা কারোর থেকে শুনে জাস্ট কিন্তু আমরা ডিটক্স বা কিটো ডায়েট এগুলো ফলো করতে থাকি। ডিটক্স ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল, বা সেটা কোন ডিটক্স ওয়াটারটা আপনার জন্য হেল্পফুল সেটা জেনে নিয়ে তারপরে খান। বাজার চলতি কোনো ডিটক্স ওয়াটার কিনে খাবেন না। আর কিটো ডায়েট বলতে আমরা বুঝি যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার পুরোপুরি হয়তো স্টপ করে দিলাম এবং হাই ফ্যাট জাতীয় খাবার খেলাম। সেটা কিছুদিনের জন্য সুইটেবল। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রেও আমি সেম জিনিস বলবো যে 16 ঘন্টা বা 18 ঘন্টা আমরা ফাস্টিং করলাম, বাট দ্যাট ইজ নট ফর আ লং পিরিয়ড। আমরা অবশ্যই জেনে নেবো যে এটা কতদিনের জন্য খেতে পারি বা কত ঘন্টা আমরা উপোস করতে পারি, কতটা কিটোজেনিক ডায়েট ফলো করতে পারি। না হলে কিন্তু আমাদের বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার হতে পারে
পারে, বা মহিলাদের ক্ষেত্রে যাদের পিসিওডি সমস্যায় ভুগছেন বা কিছু মেনস্ট্রুয়েশন প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের ডিসব্যালেন্স হতে পারে। তো অবশ্যই বলবো পরামর্শ নিন। এক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে যাই যখন অসুস্থ হই, বাট খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা কিন্তু ডায়েটিশিয়ানের কাছে অনেক সময় পরামর্শ নিই না। তো এটা কিন্তু শরীরের জন্য অবশ্যই ক্ষতিকারক হতে পারে। তো তাই পরামর্শ নিয়ে তারপর জেনে নিয়ে খাবেন। আচ্ছা, হুম এমনি বাজার চলতি, আমি ব্র্যান্ডের নাম নিতে চাই না, তবে বাজার হুম চলতি বেশ বেশ কিছু এমন ওয়াটারের কথা আমি শুনেছি যেখানে হুম ওই ব্ল্যাক ওয়াটার বা অ্যালকালাইন ওয়াটার বলা হুম হয়। হুম এইগুলো কি আদৌ ভালো খাওয়া? সেগুলো ব্যক্তি বিশেষে চেঞ্জ হয়। প্রত্যেকের ক্ষেত্রে সেটা ডিটক্স ওয়াটার কিনে খেতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমাদের নেচারের মধ্যেই কিন্তু সমস্ত রকম খাবার আছে। তাই প্যাকেটজাত ফুড যতটা কম খাবো, তার কারণ তার মধ্যে কম বেশি কিন্তু কিছু প্রিজারভেটিভস অ্যাড করা থাকে। তো প্যাকেটজাত ফুড যত কম খাবো, ডিটক্স ওয়াটার যদি খেতেই হয় তাহলে আমরা নর্মাল 1 গ্লাস জলে একটু 3-4 চামচ দারচিনি পাউডার বা একটু শসা পাতিলেবু গোল করে কেটে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে, বা একটু পুদিনা পাতার জল, এই যে নর্মাল আমাদের প্রাকৃতিক ভাবে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো মিশিয়ে খেলেই কিন্তু যথেষ্ট। নট নেসেসারি যে আমাদের অ্যালকালাইন ওয়াটার বা অন্য কিছু ডিটক্স ওয়াটার কিনে খেতে হবে। ঘরোয়া পদ্ধতিতে খাওয়াই বেটার। আচ্ছা, আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইন জেনারেল, মানে আমরা যারা ডায়েট করি না, হয়তো সেভাবে কোনো ডায়েট চার্ট ফলো করছি না, বাট রেগুলার বেসিসে খাওয়া দাওয়ার ক্ষেত্রে দিনের শুরুটা কি ব্রেকফাস্টে হাই প্রোটিন, তারপরে মানে হাই প্রোটিন ফাইবার দিয়ে শুরু করে দুপুরবেলা কার্বোহাইড্রেটস, রাতে অন্য কিছু, এইভাবে কি প্ল্যান করা উচিত? না, আমাদের সারাদিনের মিল প্ল্যানটাকে মোটামুটি 6টা থেকে 7টা মিল প্ল্যানে আমরা ভাগ করি, এবং তার মধ্যে আমাদের যে 5 ফুড গ্রুপস আছে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, সেইগুলোকে সবকিছুই কিন্তু ইনকর্পোরেট করতে হবে। এবং ব্রেকফাস্ট যেহেতু আমরা ওভারনাইট ফাস্টিং এর পর আমরা ব্রেক করছি, তাই ব্রেকফাস্টে এমন নয় যে শুধু হাই প্রোটিন রাখবো, তার সাথে অবশ্যই কার্বোহাইড্রেটও থাকবে, তার সাথে পরিমিত পরিমাণে ফ্যাটও থাকবে, হ্যাঁ, এবং একটা প্রোটিন মাস্ট। এটা কিন্তু আমরা 3টে মেজর মিলের ক্ষেত্রেই মেনটেন করবো। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই 3টে মিলেই কিন্তু প্রোটিন থাকবে অ্যাডিকুয়েট পরিমাণে, কার্বোহাইড্রেট থাকবে পোর্শন হিসেবে, এবং ফ্যাট থাকবে। আর বাকি যে মিলটা আমি বলবো যে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স বা হয়তো মিড মর্নিং, সেক্ষেত্রে আমরা নর্মাল কার্বোহাইড্রেট জাতীয় কিছু খাবার রাখতে পারি। বাট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে 3টে কম্পোজিশনই যেন থাকে, কার্ব, প্রোটিন এন্ড ফ্যাট। আচ্ছা, একেবারে শেষ প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে আরো একজন প্রশ্ন করেছেন এখানে, তিনি নাম মেনশন করেননি, তিনি বেলঘরিয়া থেকে লিখছেন। তিনি বলছেন যে সোয়া মিল্ক, তার ওয়ে পাউডার, ওয়ে প্রোটিন, এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র আজকাল খুব এখন বাজার চলতি দেখা যাচ্ছে, সেগুলো কতটা সুটেবল খাবার জন্য? প্রেজারভেটিভ সেগুলোতেও নিশ্চয়ই থাকে, মানে এখন ইজিলি হয়তো আমরা পাচ্ছি, বিকজ একটা প্যাকে হয়তো ওটা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা রেফ্রিজারেটরেই থেকে যাচ্ছে, আর বেশি কিছু করতে লাগছে না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো গৃহস্থের বাড়িতে হয়তো সেভাবে তৈরি করা ডিফিকাল্ট সয়াবিন থেকে সোয়া মিল্ক, সেক্ষেত্রে আমরা ওটাই আর কি মানে একটা হয়তো অল্টারনেটিভ হিসেবে ভাবছি, সেটা কতটা করা উচিত হবে, মানে সেটা কতটা অপ্ট করা উচিত হবে? আচ্ছা, সেটা বলবো যে নর্মাল মানুষদের ক্ষেত্রে বা নর্মাল মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো ইউজ না করলেই ভালো। সেক্ষেত্রে আমরা যেখানে ইউজ করি সেটা হচ্ছে যে যাদের হয়তো কাউ মিল্ক স্যুট করছে না, সেই ক্ষেত্রে আমরা সয়া মিল্ক বা বাদাম মিল্ক এরকম অপশন দিই। বা যাদের হয়তো মাসের লিন বডি মাস লস হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওয়ে প্রোটিন সাপ্লিমেন্টেশন ইউজ করি। বাট এটা এমন নয় যে সবাই ইউজ করতে পারে যে কোনো সময়, সেটা নয়। এবং হ্যাঁ, অবশ্যই প্রিজারভেটিভ অ্যাড করা থাকে আমাদের নর্মাল ফুডস বা নর্মাল যে শাকসবজি পাওয়া যায় বা যেগুলো মাছ মাংস আমরা খাচ্ছি, তার মধ্যেও কিছু না কিছু বিষ যাচ্ছে। সুতরাং ওইভাবে ভাবলে তো আমরা কিছু খেতে পারবো না। তাই যাদের ক্ষেত্রে এমার্জেন্সি কিছু পারপাস, যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে বা অন্য কোনো ফিজিক্যাল ইস্যু আছে, তাদের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে রেকমেন্ড করি। বাট আপনার যদি সেরকম কোনো সমস্যা না থাকে, তো নট নেসেসারি যে সোয়া মিল্ক খেতে হবে বা ওয়ে প্রোটিন খেতে হবে। যদি আপনার শরীরের ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে খেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে। আবারও আরেকদিন আশা করছি আপনার সময় আমরা পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম জয়িতা